আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। স্বাগতম লার্ন উইথ মাহমুদ ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সিএসএস এর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দেখব সিএসএস ফন্ট, টেক্সট, আইকন এবং কালার নিয়ে। আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিচ্ছি। এটি হচ্ছে আমার কোড এডিটর। আমরা গত ক্লাসে এইখানে সিএসএস কীভাবে কাজ করে তা দেখছিলাম এবং সিএসএস কিভাবে লিখতে হয় সেটাও জেনেছি ইতিমধ্যে। আজকে আমরা শিখব কিভাবে একটি টেক্সটের যেই প্রপার্টি এবং ভ্যালু রয়েছে সেই প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে জানব। আমি প্রথমে এখানে একটি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানের সিএসএসগুলো তুলে দিচ্ছি। এটিকে সেভ করে নিই এবং এটিকেও সেভ করে নিই। এখন আমি এখানে H1 একটি ট্যাগ নেব, লিখব হ্যালো মাহমুদ। হ্যালো মাহমুদ লিখে আমরা এখানে একটি ক্লাস দিব, সেটা হচ্ছে ক্লাস মাহমুদ এবং ক্লাস দিয়ে এটিকে সেভ করব। সেভ করে এটিকে ব্রাউজারে ওপেন করব। গো লাইভ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যালো মাহমুদ এটি আউটপুট এসেছে। আমরা এখানে সিএসএস ইন্সপেক্ট করে প্রপার্টিগুলো দেখব, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি প্রথমে এটি ইন্সপেক্ট করবেন হচ্ছে এই টেক্সটের এইখানে কার্সর রেখে আপনারা রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্টে ক্লিক করেন তাহলে এটি সরাসরি সিলেক্ট হয়ে দেখাবে যে এই ট্যাগটিকে সিলেক্ট করবে সরাসরি। আর যদি এইভাবে না করেন তাহলে এই যে আইকনটি আছে এইখানে ক্লিক করার পরে আপনি যদি আপনার কার্সরটিকে এখানে রাখেন, এই টেক্সটের উপর যেখানে রাখেন এবং ক্লিক করে দেন তাহলে কিন্তু এটি পাবে। তো এখানে আমরা টেক্সট প্রপার্টির যেই সিএসএস এর যে টেক্সট প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে জানবো। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি এই ক্লাস এই ট্যাগটি সিলেক্ট করা অবস্থায় এইখানে প্লাস আইকনে ক্লিক করব এবং আইকনে ক্লিক করার পরে এটি H1 ট্যাগের ভিতরে একটি ক্লাস রয়েছে মাহমুদ, তার আগে একটি ডট রয়েছে, তাই সে এটিকে এইভাবে নিয়েছে। এবং এখানে যদি আমি প্রপার্টি লিখি এবং ভ্যালু দিই তাহলে কিন্তু সেটি কাজ করবে। আমরা ক্লাস নেম সবসময় ছোট হাতের দেব, তাই এটিকে ছোট হাতে দিয়ে দিই। এটিকে ছোট হাতের দিয়ে এবং এখন সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটি অটোমেটিকলি ছোট হাতের হয়ে গেছে। এখন এই প্লাস আইকনে ক্লিক করে আমি যদি এখানে লিখি টেক্সটের জন্য টেক্সট অ্যালাইন নামে একটি প্রপার্টি রয়েছে এবং এর তিনটি ভ্যালু রয়েছে। একটি হচ্ছে সেন্টার, একটু লেফট, সেন্টার এবং রাইট। প্রথমে আমি যদি এখানে লেফট দেই, এটি বাই ডিফল্ট লেফটই থাকে। আমি যদি এখানে সেন্টার দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটি সেন্টার হয়ে যাবে। সেন্টার, দেখেন এই হ্যালো মাহমুদ এই লেখাটি কিন্তু সেন্টার হয়ে গেছে। এবং আমি যদি এখানে রাইট দেই, রাইট, এটি কিন্তু রাইটে চলে আসলো। যদি কোনো লেখাকে সেন্টার করতে চাই বা রাইট লিখতে চাই তাহলে আমরা জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার লিখে দেব, এবং যদি রাইটে নিতে চাই তাহলে টেক্সট অ্যালাইন রাইট লিখে দেবো। এবং বাই ডিফল্ট এটি সবসময় লেফটই থাকে। যদি প্রয়োজন হয় কোনো সেন্টারকৃত লেখাকে যদি আমি লেফটে নিতে চাই তাহলে টেক্সট অ্যালাইন লেফট হবে। তো এই ছিল হচ্ছে এটিকে আমি সেন্টার রাখি, সেন্টার, সেন্টার। এরপরে আরেকটি প্রপার্টি রয়েছে, সেটি হচ্ছে টেক্সট ডেকোরেশন, TEXT, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন। এবং এর তিনটি ভ্যালু রয়েছে। একটি হচ্ছে ওভারলাইন, আরেকটি হচ্ছে লাইন থ্রো এবং আরেকটি হচ্ছে আন্ডারলাইন। আমি যদি এইখানে ওভারলাইন দিই তাহলে এর উপরে একটি লাইন আসবে। দেখেন হ্যালো মাহমুদের উপরে একটি লাইন এসেছে, এটি হচ্ছে ওভারলাইন। এবং আমি যদি এটিকে লাইন থ্রো দেই, লাইন থ্রো, তাহলে দেখেন এই হ্যালো মাহমুদ এটি কিন্তু এই কাটা অবস্থায় চলে আসলো। এবং আমি যদি এখানে আন্ডারলাইন দিই, আন্ডারলাইন, তাহলে এটি কিন্তু আন্ডারলাইন হয়ে গেল।
এই হচ্ছে টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশন এটি কাজে লাগে হচ্ছে আমরা যখন বাই ডিফল্ট কোনো মেনু নেই ন্যাব দিয়ে, তখন আমরা দেখতে পাই যে কোনো লিঙ্কের নিচে অটোমেটিকলি টেক্সট ডেকোরেশনের নিচে আন্ডারলাইন পাই, সেটিকে আমরা রিমুভ করতে আমরা জাস্ট টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিই, তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যায়। আমি যদি এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, টেক্সট 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 ডেকোরেশন, আমি যদি এখানে নাম দিই তাহলে দেখেন আমাদের আন্ডারলাইনটি কিন্তু চলে গেল এই নাম দেওয়ার কারণে। এবং এই নাম দেওয়ার কারণে উপরের যে টেক্সট ডেকোরেশন এইটি কিন্তু আর কাজ করছে না, এটি কিন্তু সে আর নিচ্ছে না। আমি যদি এটিকে বন্ধ করে দিই তাহলে কিন্তু দেখেন সে কিন্তু আবার আন্ডারলাইনটি কিন্তু আবার চলে আসলো। তো এই হচ্ছে টেক্সট ডেকোরেশনের কাজ। এরপরে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, টিইএক্সটি, টেক্সট ট্রান্সফর্ম। এই টেক্সট ট্রান্সফর্মের কাজ হচ্ছে যদি কোনো লেখাকে আমি বড় হাতে লিখতে চাই তাহলে আমি লিখবো জাস্ট আপার কেস, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বড় হাতের হয়ে যাবে। এবং আমি যদি এখানে টেক্সট অ্যালাইন যদি লিখি লোয়ার কেস তাহলে কিন্তু প্রতিটা ওয়ার্ড কিন্তু লোয়ার কেস হয়ে যাবে। যদিও আপনি টেক্সটের জায়গায় যদি বড় হাতের লিখেন তাহলে কোনো সমস্যা নেই। এবং এখানে যদি আমি লিখি যে ক্যাপিটালাইজ তাহলে কিন্তু প্রথম অক্ষর শুধুমাত্র বড় হাতের থাকবে এবং বাকি অক্ষরগুলো কিন্তু ছোট হাতের হয়ে যাবে। এটি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। এটি হচ্ছে একটি আপনারা জানেন যে এটি হচ্ছে একটি প্রপার্টি এবং এটি হচ্ছে তার ভ্যালু, প্রপার্টির ভ্যালু। তো এই হচ্ছে টেক্সট ট্রান্সফর্মের কাজ। আচ্ছা, এরপরে আরেকটি প্রপার্টি রয়েছে, সেটি হচ্ছে যদি কোনো টেক্সটকে আমরা চাই যে লেটার স্পেসিং, লেটারের মধ্যে স্পেসিং দিতে, তাহলে আমরা লিখবো যে লেটার স্পেসিং, লেটার লেটার স্পেসিং। এই লেটার স্পেসিং লিখে আমি যদি এখানে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা লেটারের মধ্যে কিন্তু 5 পিক্সেল সে জায়গা করে নিয়েছে। এবং আমি যদি এখানে লেটার স্পেসিং, এরপরে রয়েছে হচ্ছে আপনার ওয়ার্ড স্পেসিং। আমি যদি কোনো প্রতিটা ওয়ার্ডের মধ্যে যদি আমি স্পেসিং দিতে চাই তাহলে ওয়ার্ড স্পেসিং লিখব। ওয়ার্ড স্পেসিং লিখে পরে আমি যদি এখানে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল, তাহলে দেখেন আচ্ছা আমি এটাকে 10 পিক্সেল দিয়েছি তাহলে এটি ভালো বুঝতে পারবেন। 10 পিক্সেল, দেখেন এটি কিন্তু 10 পিক্সেল জায়গা করে নিচ্ছে। 1 পিক্সেল হচ্ছে একটি ডট এবং এখানে 10টি ডটের যেই জায়গা সে কিন্তু 10টি ডটের জায়গা তৈরি করে নিয়েছে। আরেকটি প্রপার্টি হচ্ছে লাইন হাইট, এটি কাজে লাগে অনেক সময়, এটি ইম্পর্টেন্ট। আমি যদি লাইন হাইট দেখাতে চাই তাহলে প্রথমে আমি এখানে একটি পি ট্যাগ নিয়ে নিই এবং পি ট্যাগের মধ্যে একটি প্যারাগ্রাফ নিয়ে নিই, তাহলে এটি বুঝতে সুবিধা হবে। লিখলাম যে লরেম 100, আমি 100টি ওয়ার্ড নিয়ে নিচ্ছি এবং এটিকে সেভ করে ব্রাউজারে দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে একটি প্যারাগ্রাফ এসেছে এবং এই যে প্রতিটা লাইনের মধ্যে যদি আমি দূরত্ব দিতে চাই বা স্পেসিং জায়গা তৈরি করতে চাই তাহলে আমরা লিখব যে আমাদের ডিজাইনে লিখব লাইন হাইট, এবং লাইন হাইট লিখে যদি আমি পিক্সেল দিয়ে দিই, পরিমাপ দিয়ে দিই, তাহলে কিন্তু এটি কাজ করবে। দেখেন আমি যদি এটিকে ধরছি এবং এটিকে ধরার পরে আমাদের আগের ডিজাইনটি কিন্তু চলে গেছে। তো সেটি চলে যাওয়ার কারণ হচ্ছে আমি এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা আমি আবার এগুলো লিখে নেই, যেহেতু চলে গেছে এটিকে এখানে লিখলে কিন্তু থাকবে না, আমাদের এটি কিন্তু কোড এডিটরে কিন্তু সেভ করতে হবে। আচ্ছা যেহেতু এটি চলে গেছে আমি আবার লিখি, সমস্যা নেই। টেক্সট অ্যালাইন সেন্টার এবং হচ্ছে তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমি এখানে আন্ডারলাইন দিয়ে দিলাম, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম এখানে আমি আপার কেস দিয়ে দিই, ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। এবং হচ্ছে আমি যদি ওয়ার্ড স্পেসিং দিই, ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটি আগের মতো চলে আসলো এবং আমরা এখানে লাইন হাইট দেখব। আচ্ছা আমরা লাইন হাইটটাকে এটির মধ্যে লাইন হাইট দেবো না, কারণ আমরা লাইন হাইট দেবো এটি দিয়ে দিলে কাজ হবে না, পি ট্যাগের মধ্যে লাইন হাইট দিতে হবে। আমরা এই কোডগুলোকে এটি কিন্তু রিফ্রেশ দিলে চলে যাবে, তাই আমাদের এটি কিন্তু সিএসএস এর মধ্যে কিন্তু এখানে এসে পেস্ট করে দিয়ে এটিকে সেভ করতে হবে। এবং এটি কমেন্ট আকারে রয়েছে কারণ আমি এটিকে
অফ করে দিয়েছিলাম। এটিকে সেভ করে এখন যদি আমি এটিকে রিফ্রেশ দিই তাহলে কিন্তু এটি যাবে না। দেখেন এখন কিন্তু এটি যাবে না, কারণ আমি এটি আমাদের ফাইলের মধ্যে সেভ করে নিয়েছি। প্রথমবার এটি কিন্তু সেভ করা ছিল না। আমরা যদি কোনো ইন্সপেক্ট করে যদি কোনো ডিজাইন করতে চাই, এবং সেই ডিজাইন কিন্তু আমাদের অবশ্যই আমাদের ফাইলের মধ্যে, সিএসএস ফাইলের মধ্যে নিয়ে রেখে সেভ করতে হবে। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এটি জাস্ট কোনো ডিজাইন শর্টকাটে করার জন্য এবং দেখার জন্য। তো এটিকে আমি আচ্ছা, এটি অবশ্যই থাকবে, এটিও যাবে না এখান থেকে। ঠিক আছে। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে এই পি ট্যাগের মধ্যে আমরা, এটির মধ্যে তো আমাদের লাইন হাইট দেওয়ার প্রয়োজন নেই। আমরা দেখতে চাচ্ছিলাম যে পি ট্যাগের মধ্যে যে প্রতিটা লাইনের ভিতরে প্রতিটা লাইনের মধ্যে যে একটি জায়গা তৈরি করতে, সেটি আমি তৈরি করব। এখন দেখেন আমি এই পি ট্যাগটিকে সিলেক্ট করব, এটিকে ধরে এই আইকনটিতে ক্লিক করে এটি অ্যাক্টিভ অবস্থায় হলে তারপর আমি যেখানে রাখবো সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে রাখি, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে পি ট্যাগ, এই পি ট্যাগের এইখানে ক্লিক করলে আমি কিন্তু আমাদের লেখাগুলো দেখতে পাচ্ছি। এই হচ্ছে HTML এই পাশের, এবং এইখানে হচ্ছে স্টাইল লেখা, এবং এই পাশেরগুলো হচ্ছে CSS। তো আমি এইখানে ক্লিক করার পরে আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে সে কিন্তু আমাকে এই পি ট্যাগ কিন্তু ধরে দিবে, এবং এখানে যদি আমি কার্সর রেখে যদি কিছু লিখি তাহলে কিন্তু এটি কাজ করবে। আমি যদি ধরেন এখানে লিখলাম যে ফন্ট সাইজ 22 পিক্সেল, দেখেন এটি কিন্তু বড় হয়ে গেছে। এবং আমি যদি এর পরেরটা লিখি যে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এখানে ধরেন লিখলাম যে লাইন হাইট, এখন ধরেন লাইন হাইট লিখলাম হচ্ছে 20 পিক্সেল দিতে হবে, অথবা আরও বেশি করে দিতে হবে 80 পিক্সেল, এটি আরও বেশি হয়ে যায়। আমি এখানে দিলাম 45 পিক্সেল। আচ্ছা, এখানে আমি এটি লিখি আবার লাইন হাইট 30 পিক্সেল। এই হচ্ছে টেক্সটের প্রপার্টির ভ্যালু। আচ্ছা, এখন আমি আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যেই কোডগুলি রেখেছিলাম এবং এই পি ট্যাগের যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটিকে কপি করে এটিকে পেস্ট করে দেবো আমাদের ফাইলে, তাহলে এটি কিন্তু থাকবে। তাছাড়া কিন্তু এটি থাকবে না। এখানে সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে, এবং এটিকে তুলে দিতে হবে। এখন কিন্তু এটি কাজ করবে। পি ট্যাগের মধ্যে হচ্ছে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলে এখন যদি আমি রিফ্রেশ দিই এটি কিন্তু যাবে না। টেক্সট প্রপার্টির মধ্যে আরেকটি রয়েছে হচ্ছে টেক্সট শ্যাডো। আমি যদি এটির মধ্যে শ্যাডো দিয়ে দেখাই, এখানে লিখতে হবে যে টেক্সট শ্যাডো। যদি কোনো টেক্সটকে আমরা শ্যাডো দিতে চাই তাহলে আমরা লিখব টেক্সট শ্যাডো, এবং টেক্সট শ্যাডো লিখে এখানে 3টি ভ্যালু রয়েছে। প্রথমটি হচ্ছে যে আমি এখানে যে ভ্যালুটি দিলাম, ধরেন এখানে দিলাম আমি হচ্ছে 3 পিক্সেল। এই 3 পিক্সেল কি? এই 3 পিক্সেল হচ্ছে লেফট এবং রাইটের জন্য 3 পিক্সেল, এবং স্পেস দিয়ে আরেকটি ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে ধরেন আমি এখানে দিলাম 5 পিক্সেল। 5 পিক্সেল, এই 5 পিক্সেল কি? 5 পিক্সেল হচ্ছে উপরের নিচে। এখন এরপরে স্পেস দিয়ে আবার লিখতে হবে হচ্ছে, ধরেন আমি এখানে দিলাম ব্লু, এখানে যদি আমি ব্লু হচ্ছে কালার, এখানে দিলাম ব্লু, তাহলে দেখেন এই যে প্রথমটি হচ্ছে ব্ল্যাক কালার, এটি বাই ডিফল্ট তো থাকবেই, এবং শ্যাডোর যে কালারটি রয়েছে সেটি হচ্ছে, এটি হচ্ছে পিক্সেল লেফট এবং রাইটের জন্য, এবং এই মাঝখানে যেটি দিয়েছি, এবং এটি হচ্ছে আপনার উপরে এবং নিচে। আমি যদি দেখেন এখানে যদি আমি 50 দেই তাহলে দেখেন এটি কিন্তু নিচে চলে আসলো, এবং আমি যদি এখানে ধরেন 30 দিই তাহলে দেখেন এটি কিন্তু রাইটে চলে আসলো। এটি হচ্ছে লেফট এবং রাইটের জন্য এই প্রথম ভ্যালুটি, এবং মাঝখানেরটি হচ্ছে আপনার উপরে নিচে, এবং লাস্টে যেটি রয়েছে ব্লু, এটি হবে কালারের জন্য। তো এই ছিল টেক্সট শ্যাডো। আচ্ছা, আমি এটিকে 3 রাখি এবং এটিকে 5 রাখি, এবং এখানে হচ্ছে ব্লু দিয়ে দিলাম। তো এই হচ্ছে টেক্সট শ্যাডো। তো আমরা দেখলাম যে সিএসএস এর যে টেক্সট নিয়ে যাবতীয় যেই প্রপার্টিগুলি রয়েছে এবং প্রপার্টির যে ভ্যালুগুলি রয়েছে সেই সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব হচ্ছে কালার। তো আমরা যদি কালার দেখি, আমরা চলুন এটিকে সেভ করে নিই এবং তারপরে কালার দেখছি। এখানে আমি জাস্ট এখানে এসে পেস্ট করে দিয়ে এটিকে সেভ করে নেব, তাহলে এটি কিন্তু
এখন আর কিন্তু রিফ্রেশ দিলে এটি যাবে না, অটোমেটিকলি এখানে সেভ হয়ে আসবে। এখন আমরা দেখব হচ্ছে সিএসএস এর যে কালার রয়েছে সেই কালার সম্পর্কে জানবো। তাহলে চলুন, এখানে আমি আরেকটি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি, এটিকে কমেন্ট করে দিই, তাই না? কন্ট্রোল কন্ট্রোল চেপে আমি যদি এখানে স্ল্যাশ চাপি তাহলে কিন্তু এটি কমেন্ট হয়ে যাবে, এবং এখন কিন্তু রিফ্রেশ দিলে, এখন এটি সেভ করে রিফ্রেশ দিলে কিন্তু এটি আর আসবে না, কারণ কমেন্টের যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু আমাদের ব্রাউজারে শো করে না, এটি ইউজার দেখতে পারবে না, কিন্তু এটি কোড এডিটরে থেকে যাবে এবং এটি ফাইলের মধ্যে থাকবে, কিন্তু এটি ইউজার দেখতে পারবে না। কমেন্টের আপনি যদি কোনো কমেন্ট লিখতে চান, যদি আপনি এই কোডটি আমাদের কমেন্ট কিন্তু প্রয়োজন হবে যখন আমরা বড় বড় প্রজেক্ট তৈরি করব, তখন কিন্তু আমাদের কমেন্ট করতে হবে। ধরেন আমি এই কোডটি কী জন্য লিখলাম, আপনি ছোট্ট করে একটি এক লাইনের একটি কমেন্ট লিখে দিবেন যে এই জন্য লিখলাম, যখন অন্য কোনো ডেভেলপার কাজ করতে আসবে তখন সে সহজে বুঝতে পারবে, বা আপনিও যখন এই সাইটটিকে আবার আপডেট করবেন তখন আপনার জন্য সুবিধা হবে। এখন আমি যদি এখানে লিখি যে হ্যালো, আই সি, হ্যালো, আচ্ছা, এই হ্যালো লিখলাম। হ্যালো লেখার পরে আমি যদি এখন এটিকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে লেখা আসলো হ্যালো। এখন এটাকে আমি ইন্সপেক্ট করব, এখানে এখানে এটাকে ইন্সপেক্ট করার পরে এইখানে আমাদের কালার্স রয়েছে, আমরা এখানে লিখব হচ্ছে কালার। কালার হচ্ছে একটি প্রপার্টি। এই কালার প্রপার্টি লিখে আমরা অনেকভাবে হচ্ছে আমরা 4 ভাবে বা 3 ভাবে কালার লিখতে পারি। সাধারণত আমরা 4 ভাবে কালার লিখতে পারি। তো কালার দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সরাসরি কালার নেম দিয়ে লিখতে পারি। যেমন আমি যদি এখানে রেড লিখি, রেড, তাহলে কিন্তু এটি রেড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটি রেড হয়ে গেল। আমি যদি এখানে ব্লু লিখি, ব্লু, আচ্ছা, BLUE, ব্লু, দেখেন এটা কিন্তু ব্লু হয়ে গেছে। আমি এখানে যা লিখবো তাই কিন্তু সে এটি করবে। আমি যদি এখানে পার্পল লিখি, আচ্ছা, আমি যদি এখানে পিঙ্ক লিখি, পিঙ্ক, তাহলে দেখেন সে কিন্তু পিঙ্ক হয়ে গেছে। এবং এইখানে আপনি যেই কালার নেবেন, যে কালার নেম দিবেন, সেই কালার নেমটি ডিরেক্টলি সে পাবে। এই হচ্ছে একটি নিয়ম। এবং আরেকটি হচ্ছে RGB, RGB, রেড, গ্রিন, ব্লু। এই RGB হচ্ছে আপনার, যেমন আমি দেখেন লিখি যে RGB, আপনারা যদি জানতে চান যে RGB কালার কি, তাহলে এখানে লিখেন যে RGB কালার। আচ্ছা, হোয়াট ইজ হোয়াট ইজ RGB কালার, এখানে গুগল করবেন। গুগল করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে RGB কালার। সাধারণত রেড, গ্রিন, ব্লু নিয়ে যেই কালারগুলো কম বেশি করা হয় সেইগুলো হচ্ছে RGB কালার। আমরা এখানে দেখি, তাহলে বুঝতে পারবেন যে, দেখেন আমি যদি এটিকে বাড়াই কমাই তাহলে দেখেন এটি সাধারণত 255 ভ্যালু নিয়ে কাজ করে, এবং প্রতিটা কিন্তু 255। দেখেন এটাও সর্বোচ্চ কিন্তু 255, এটাও 255 করে দিলাম এবং এটাও 255 করে দিলাম, তাহলে কিন্তু সাদা হয়ে গেছে, একবারে সাদা থেকে শুরু। আমি যদি এই রেটের এটিকে যদি আমি কমাই, দেখেন এটি কিন্তু কমাচ্ছি এবং এর ভ্যালু কমাই দিতেছি। এর ভ্যালু যদি আমি কমাই তাহলে কিন্তু অন্য কালার হয়ে যাচ্ছে, এবং আরও আমি যদি এটাও কমাই, দেখেন এটাও কমাইতেছি, এটা কমাইলেও কিন্তু মানে অন্য কালার হয়ে যাচ্ছে, এবং এটাও যদি কমাই তাহলে দেখেন আরও অন্য কালার চেঞ্জ হচ্ছে। কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এই RGB কালার এটি কিন্তু জেনারেট হচ্ছে, এবং এই হচ্ছে RGB কালার। এই 3টি কালারের মধ্য দিয়ে একটি কালার তৈরি হয়। এর ভ্যালু কম বেশি তৈরি করে। এই হচ্ছে RGB কালার। তো এখানে আমরা জাস্ট কালার নিয়ে আমাদের ভাবতে হবে না। আমরা জাস্ট কালার পিকার দিয়ে আমরা যেকোনো কালার ওয়েবসাইটে তৈরি নিতে পারবো। তো আমাদের জানা দরকার যে কালার কয়ভাবে লেখা যায় এবং কোনগুলোকে কী কালার বলা হয়। যেমন এই হচ্ছে RGB। আমি যদি এটিকে কপি করে যদি আমাদের কোডে বা নিয়ে যাই, দেখেন আমরা কই জানি কোড লিখতেছিলাম, আচ্ছা, আমরা ইন্সপেক্ট করে কাজ করতেছিলাম। তো আমাদের এইখানে যেতে হবে এবং এখানে গিয়ে আমি যদি এইখানে পেস্ট করে দিই, আচ্ছা, আচ্ছা, আমি কি একটু কপি করে নিয়েছিলাম কালার।
আচ্ছা দেখেন আমি এটি পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে RGB, এইটি হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই প্রথমটি হচ্ছে রেড, এটি হচ্ছে রেডের ভ্যালু, এবং এটি হচ্ছে গ্রিনের ভ্যালু, এবং এটি হচ্ছে ব্লু এর ভ্যালু, লাল, সবুজ, নীল, এবং এই হচ্ছে এই কালার। আপনারা যদি এখানে দেখেন, এই ট্যাবটির মধ্যে দেখেন গ্রিন, হ্যাঁ, এখানে যদি এটি থাকে তাহলে এটি বুঝতে পারবেন। এখানে রেড, গ্রিন, ব্লু এটি লেখা, এবং এখানে আপনারা পড়ে নিতে পারেন। এই ওয়েবসাইটটি হচ্ছে w3schools.com, এবং এটি খুব হেল্পফুল প্রোগ্রামিং শেখার জন্য। আমরা যখন HTML শিখছিলাম, আমরা কিন্তু এই প্রতিটা জিনিস, এটি হচ্ছে একটি সিলেবাসের মতো কাজ করে, এবং প্রতিটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। যে দেখেন, আমরা কিন্তু এই সবগুলো কিন্তু শিখেছিলাম HTML যখন শিখছিলাম। এখন আমরা শিখছি হচ্ছে CSS, এবং CSS এর মধ্যে ধরেন আমরা কালার শিখছি। এই হচ্ছে কালার, কালারের মধ্যে হচ্ছে এই যে দেখেন RGB, আমরা এই RGB কালার সম্পর্কে জানতেছি এখন। তো এই হচ্ছে রেড, গ্রিন, ব্লু। দেখেন এই রেড, আমি যদি এটিকে কমাই, এই গ্রিন এটিকে যদি বাড়াই কমাই, তাহলে এই যে ব্লু এটিকে যদি বাড়াই কমাই, তাহলে কিন্তু একটি, এই তিনটি কালারের মধ্য দিয়ে কিন্তু একটি কালার তৈরি হচ্ছে। সেই এই তৈরি হওয়ার যে কালারটি রয়েছে, এই কালারটি হচ্ছে RGB কালার, এবং এটি আপনারা যখন দেখতে পারবেন যে এখানে তিনটি ভ্যালু, এখানে তিনটি ভ্যালু, এবং এখানে তিনটি ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুর মান হচ্ছে কিন্তু সর্বোচ্চ হচ্ছে 255। এই 255, এটাকেও কিন্তু দেখেন 255-র বেশি কিন্তু নেওয়া যাচ্ছে না। আর যদি আমি এটিকে 0 করা যায়, এবং 0 থেকে 255, দেখেন আমি যদি এটিকে করে দিই, সবগুলো কালার হচ্ছে 3টা 0 হচ্ছে, 0 মানে হচ্ছে ব্ল্যাক, এবং এই ব্ল্যাক থেকেই সব কালার শুরু হয়। এবং দেখেন আমি যদি এটিকে একটু বাড়াই, একটু বাড়াই, একটু বাড়াই, তাহলে দেখেন এটি কিন্তু ওই যে আরেকটি কালারের রূপ নিচ্ছে। আমি যদি এটাকেও একটু বাড়াই, একটু বাড়াই, তাহলে দেখেন আরেকটি কালার হচ্ছে। এই হচ্ছে কালার, এবং এটির RGB আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে অপাসিটি। এটি হচ্ছে আলফা, আর রেড, গ্রিন, ব্লু এটি হচ্ছে অপাসিটি। আমি যদি দেখেন এই আলফাকে যদি আমি জিরো জিরো করে দিই, ধরেন এটি 0 করে দিলাম, এটি কিন্তু একবারে ট্রান্সপারেন্ট অবস্থায় রয়েছে, এবং আমি যদি এটিকে একটু একটু বাড়াই, এই অপাসিটি দিই, এবং এটি কিন্তু এক, সর্বোচ্চ কিন্তু এর মান হচ্ছে 1, এবং সর্বনিম্ন হচ্ছে 0। তো দেখেন আমি এটিকে অপাসিটি দিচ্ছি, এবং এটি কিন্তু গাঢ় হচ্ছে। এই যে রঙের যে ঘনত্ব, এই ঘনত্বকে আহ, কাজ করে হচ্ছে এই অপাসিটি, ঘনত্ব তৈরি করে হচ্ছে এই অপাসিটি, এই আলফা। আমরা এখানে দেখি, আমরা তাহলে বুঝতে পারবো। দেখেন আমি যদি এখানে ধরেন RGBA এখানে দিলাম হচ্ছে RGBA, এবং এখন একটি স্পেস দিয়ে আমি যদি এখানে ধরেন .5, এখানে যদি আমি .5 দিই, আচ্ছা এখানে আমাকে কমা দিতে হবে একটি, তাহলে দেখেন এই যে আমাদের কালারটি কিন্তু একেবারে মানে কেমন জানি রঙের, এখানে ধরেন আমি 50 পয়সা দিয়ে দিলাম, এখানে দেখেন আমাদের কালারটি কিন্তু মানে তার ঘনত্ব কিন্তু কমে গেছে। আমি যদি এখানে আরও কমাইতে চাই, আমি ধরেন এখানে 2 দিলাম, 2, দেখেন এর ঘনত্ব কিন্তু আরও কমে গেছে। আমি যদি এখানে 1 দিয়ে দিলাম, তার ভ্যালু 1 দিয়ে দিলাম, তা এখন কিন্তু তার ঘনত্ব মানে এই যে RGB কালার যে দিয়েছিলাম এই তিনটি ভ্যালু নিয়ে, এই তিনটি ভ্যালুর সমান কালার কিন্তু সে রয়েছে, সমান ঘনত্ব কিন্তু একই ঘনত্ব রয়েছে এই 1 দেওয়ার ক্ষেত্রে। আমি যদি 1 এর আগে যদি একটি ডট দিয়ে দেই, তার মানে হচ্ছে তার মান হচ্ছে 10, এবং সে কিন্তু তার ঘনত্ব কিন্তু অনেকটা কমে গেছে। এটি আমাদের যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার যখন কম বেশি বা ঘনত্বর যেই আহ, পরিমাপ করতে হয় বা ঘনত্ব কম বেশি দিতে হয়, তখন আমাদের এটি কাজে লাগে। তো আমরা দেখলাম যে কিভাবে RGBA কালার কি, এবং RGB কি কালার কি। এরপরের আরেকটি কালার লেখার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমাল, এটিকে হেক্স বলা হয়। এই হেক্স হচ্ছে 6টি ডিজিট নিয়ে কাজ করা হয়। যেমন আমি যদি এখানে হ্যাশ দিয়ে 6টা অ্যাপ দিই, বা এখানে যদি আমি 000 দিই, দেখেন 3টি 0 দেওয়ার এটি 3টি দিয়েও কাজ করে, এবং 6টি দিয়েও কাজ করে। আমি যদি এখানে 6টা দিই, তাহলে দেখেন আরও 3টা বাড়াই দিলাম, তাহলে কিন্তু সেম রয়ে গেছে, এবং এটি 3টি দিয়েও কাজ করে। মাঝে মধ্যে আমাদের অনেক সময় আমাদের বেশিরভাগ 6টাই দিতে হয়, বা 4টা দিলেও কাজ করে। তো
এই হচ্ছে হেক্সাডেসিমাল, এটিকে বলা হয় হেক্স কালার কোড। এবং আমরা যখন কোনো কালার পিকার দিয়েও কিন্তু এইসব কালার সহজে নিতে পারি। যেমন ধরেন এই যে আমার এটি একটি এক্সটেনশন বা একটি সফটওয়্যার রয়েছে কম্পিউটারে, এটি দিয়ে আমি যখন ওয়েবসাইটের কাজ করি তখন কোনো কালার যদি ক্লায়েন্টের রেফারেন্স ওয়েবসাইট থেকে নিতে হয়, তাহলে আমি সহজে কিন্তু এইটি দিয়ে কিন্তু কালার পিক করতে পারি। এবং আমরা সবসময় বেশিরভাগ কিন্তু হেক্সাডেসিমাল কালার কিন্তু ইউজ করি। এই কালার কোডটা কিন্তু ইউজ করি আমরা বেশিরভাগ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। আমরা নেম খুব কমই দিই এবং আরজিবি যদি প্রয়োজন হয় তাহলে দিই। এবং আমরা যদি এখানে দেখি, আমি যদি ধরেন এই যে এই কালারটি আমি পিক করব, তাহলে আমি যদি জাস্ট এখানে ক্লিক করব, এখানে দেখেন আমাকে যে HTML কোড, এটি হচ্ছে একটি কালার কোড এবং আরজিবি, এবং এই দেখেন রেড গ্রিন ব্লু এর ভ্যালু সে দিয়ে দিচ্ছে। এবং এর এই যে ভ্যালুটি রয়েছে এবং এটি কনভার্ট করলে এই কালার কোডটি হবে। এবং এটি কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এটি কিন্তু সেম পাবে এখানে দিয়ে দিলে। তো এই হচ্ছে হেক্সাডেসিমাল। এবং আরেকটি রয়েছে HSL, এটি হচ্ছে আমরা যদি দেখি এইখানে W3 স্কুলস ওয়েবসাইট থেকে যদি দেখি, এখানে দেখেন RGB কালার আমরা ইতিমধ্যে দেখেছি। এবং এরপরে হচ্ছে হেক্স ভ্যালু, এটি হচ্ছে হেক্স। আপনারা দেখতে পাচ্ছেন যদি এটিকে কমানো বাড়ানো হয় তাহলে কিন্তু এটি চেঞ্জ হচ্ছে রেড গ্রিন ব্লু। এরপরে হচ্ছে HSL, এটি হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। এটি আসলে খুব কমই ব্যবহার করা হয় আমাদের ওয়েবসাইট আমরা যখন তৈরি করি। এটি এই যে পার্সেন্টেজ আকারে কাজ করে। এটি হচ্ছে লাইটনেস, এটি হচ্ছে এই যে অপাসিটির যে ব্যাপারটি রয়েছে সেইটি এরকম পার্সেন্টেজ আকারে তৈরি করে। তো আমরা আমাদের বেশিরভাগ প্রয়োজন হচ্ছে হেক্সা এবং আরজিবি, আমরা এই দুটি ভালো করে বুঝতে পারলেই হবে। তো আমি যদি এখানে ধরেন এই কালার কোডটিকে পিক করি, আবার এই কালার কোডটিকে পিক করে আমাদের কোডের মধ্যে নিয়ে দিই। আমরা জানি কোথায় কোড লিখতেছিলাম, এখানে এখানে যদি আমি এটিকে পেস্ট করে দিই তাহলে দেখেন এটি কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে। এবং এইটিকে আমাকে যা করতে হবে, এটি কিন্তু রিফ্রেশ দিলে চলে যাবে। এটিকে আমাদের এই স্টাইলে আসার পর এখানে কিন্তু এটি পেস্ট করে এটিকে কিন্তু সেভ করতে হবে। সেভ করার পরে যদি আমি এখানে যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আর যাবে না। এই কালারটি কিন্তু এখানে অটোমেটিকলি পেয়ে গেছে। এই হচ্ছে কালার। আচ্ছা, আমরা এখন আরেকটি বিষয় সম্পর্কে জানি, সেটি হচ্ছে বর্ডারের যেই প্রপার্টি এবং ভ্যালু রয়েছে সেই প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে জানি। যেমন আমি এখানে লিখলাম যে বর্ডার দিলাম হচ্ছে সলিড। এই যে দেখেন বর্ডার সলিড দেওয়ার কারণে এই হচ্ছে সলিড একটি বর্ডার চলে এসেছে চারপাশে। এবং আমি যদি এখানে লিখি যে বর্ডার আরেকটি ভ্যালু রয়েছে সেটি হচ্ছে ডটেড। আচ্ছা, এই ডটেড রয়েছে এবং দেখেন এটি কিন্তু ডট আকারে একটি বর্ডার পেয়েছে। তো এই হচ্ছে বর্ডারের দুটি ভ্যালু। সো আমি এইভাবে কিন্তু এটি কিন্তু চারপাশে পেয়েছে এবং আমি চাইলে কিন্তু তাকে লিখতে পারি যে সে যদি বর্ডার টপে পাবে, লেফটে পাবে, রাইটে পাবে, বটমে পাবে, এরকম কিন্তু বলে দিতে পারি। যেমন ধরেন, আচ্ছা আমি এখানে লিখি যে বর্ডার, আচ্ছা প্রথমটা কিন্তু তুলে দিই, এটিকে তুলে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন আমাদের বর্ডারটি কিন্তু চলে গেছে। আমি যদি এখানে লিখি যে বর্ডার স্ল্যাশ দিয়ে লিখলাম যে বটম। এখন যদি আমি সলিড দেই তাহলে দেখেন এটি কিন্তু বটমে পাবে, শুধুমাত্র বটমে পাইলো। এবং আমি যদি এখানে লিখি যে বর্ডার, আবার লিখলাম ধরেন বর্ডার একটু ড্যাশ দিয়ে এখানে লিখলাম হচ্ছে বর্ডার টপে যদি আমি বর্ডার দিতে চাই, এখন আমি যদি লিখবো যে সলিড তাহলে দেখেন টপে কিন্তু বর্ডার পেয়ে গেছে। আমি আবার লিখলাম যে বর্ডার, আচ্ছা বর্ডার একটি ড্যাশ দিয়ে লিখলাম হচ্ছে লেফট। যদি আমি লেফটে বর্ডার দিতে চাই এবং এখানে আমি লিখবো যে সলিড লিখে দেব, তাহলে দেখেন লেফটেও কিন্তু পেয়ে গেল। তো আমরা চারপাশে যদি বর্ডার আলাদা আলাদা দিতে পারি, তো আমরা যদি বর্ডার চারপাশে আমাদের যেদিকে প্রয়োজন পড়ে আমরা কিন্তু দিতে পারি। যেমন ধরেন আমি রাইটে দিলাম না, এটির প্রয়োজনে আপনারা দিতে পারবেন তো, তাই না? যে বর্ডার
আপনারা যদি একটি রাইট লেখেন সেম নিয়মে দেখেন, এখানে যদি আমি সলিড লিখে দিই তাহলে কিন্তু সলিড সব জায়গায় পেয়ে যাবে। আমি যদি এগুলো না লিখি, আমি যদি চারদিকেই বর্ডার দিতে চাই তাহলে শুধু লিখে দেবো যে বর্ডার সলিড, সে কিন্তু অটোমেটিকলি বাই ডিফল্ট চারদিকেই পেয়ে যাবে। এই হচ্ছে বর্ডারের নিয়ম। এবং এরপরে আরও কয়েকটি প্রপার্টি এবং ভ্যালু রয়েছে, যেমন হচ্ছে আমি যদি দিতে চাই যে বর্ডার উইথ দিতে চাই, তাই না? আমি এখানে বর্ডার উইথ দিতে চাই, বর্ডার উইথ, ধরেন বর্ডার উইথ দিলাম, বর্ডার উইথ দিলাম হচ্ছে 20 পিক্সেল। দেখেন এখানে কিন্তু সে 20 পিক্সেল উইথ পেয়ে গেল। এই যে তার বর্ডারের মধ্যে যে সে 20 পিক্সেল জায়গা সে তৈরি করলো। এই হচ্ছে বর্ডার, এটাকে বলা হয় বর্ডার উইথ। এটি এত আসলে প্রয়োজন পড়ে না আমাদের, জাস্ট এটির 2 পিক্সেল বা 5 পিক্সেল প্রয়োজন পড়ে মাঝে মধ্যে। এই হচ্ছে বর্ডার। সবসময় বেশিরভাগ হচ্ছে 2 পিক্সেল 1 পিক্সেল বর্ডারেই প্রয়োজন পড়ে। তা আপনাদের যদি কোনো বর্ডার এরকম নিতে হয় তাহলে আপনার বর্ডার উইথ দিয়ে পিক্সেল দিয়ে দেবেন। আমি এটিকে 2 পিক্সেল করে দিচ্ছি। এই হচ্ছে বর্ডার উইথ। এবং এরপরে আচ্ছা, এখন যদি আমি চাই যে বর্ডারের কালার দেবো তাহলে কিভাবে দেবো? আমি এখানে লিখবো যে বর্ডার কালার লিখে এখানে জাস্ট আমরা কালার কোডও লিখে দিতে পারি অথবা নেম দিতে পারি। আমি যদি এখানে লিখি যে রেড, তাহলে কিন্তু দেখেন এটি রেড কালার একটি বর্ডার পেয়েছে। এবং আমি যদি এখানে লিখি ব্ল্যাক তাহলে এটি বুঝতে পারবেন, দেখেন আমাদের কালারটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আমি এটিকে উইডটিকে একটু বাড়িয়ে দিই তাহলে এটি বুঝতে পারবেন। দেখেন এখন আমাদের এই বর্ডার কালারটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আপনারা কিন্তু এই যে এখানে যে কালার পিকারটি রয়েছে এটিকে ধরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার এরকম এদিক সেদিক করে নিয়ে যেতে পারবেন। আপনাদের যেটি পছন্দ আপনারা সেটি রাখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের বর্ডারের আরেকটি প্রপার্টি রয়েছে এবং এর কিছু ভ্যালু রয়েছে। যেমন আমরা দেখতে পারি যে বর্ডার রেডিয়াস নামে একটি প্রপার্টি রয়েছে, বর্ডার রেডিয়াস। আমি যদি এখানে 20 পিক্সেল দিই তাহলে এটি বুঝতে পারবেন যে দেখেন এই যে রাউন্ড হয়েছে, এই চারটি কোণা যে রাউন্ড, এটিকে বলা হয় রেডিয়াস। এবং আমরা যদি কোনো কোনো কিছুকে বা কোনো বাটনকে যদি এরকম রাউন্ড শেপ করতে চাই বা কোনো ইমেজকে বা এরকম শেপ দিতে চাই তাহলে আমরা বর্ডার রেডিয়াস লিখবো এবং এর ভ্যালু আমরা যা দেবো সে কিন্তু সেই অনুযায়ী কিন্তু এটি শেপ পাবে। আমি যদি এখানে 50 পিক্সেল দিই তাহলে কিন্তু সে 50 পিক্সেল কিন্তু রাউন্ড তৈরি করবে। এই যে দেখেন এর আরেকটি, যেমন এটি চারদিকে পেয়েছে এবং আপনারা চাইলে এটি ভ্যালু তৈরি করতে পারেন। যেমন এই প্রথম ভ্যালুটি হচ্ছে এখানে এই লেফটের যেই টপ কর্নার রয়েছে, এই টপ কর্নারটি এই প্রথমটির ভ্যালু। আমি যদি এখানে আরও একটি ভ্যালু দিই, এই 20 পিক্সেল হবে, এই 20 পিক্সেল হবে হচ্ছে আপনার রাইটের যেই টপ কর্নার রয়েছে এই রাইটের টপ কর্নার। এবং পরের যে ভ্যালুটি রয়েছে আমি যদি এখানে 30 পিক্সেল দিই তাহলে এই 30 পিক্সেলের ভ্যালুটি হচ্ছে আপনার রাইটের যে বটম পার্ট এটির। আমি যদি এটিকে বাড়িয়ে দিই তাহলে এটি বুঝতে পারবেন। ধরেন আমি এখানে 30 পিক্সেল না দিয়ে এখানে ধরেন আমি 70 পিক্সেল দিলাম, তাহলে দেখেন এটি হচ্ছে 70 পিক্সেল পেয়েছে। এবং আমি এরপরে যে ভ্যালুটি দেব এটি পাবে হচ্ছে আপনার লেফটের বটম। আমি এখানে ধরেন 40 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখেন এটি হচ্ছে 40 পিক্সেল পাইলো। এবং এই 50 পিক্সেল হচ্ছে এই প্রথমে যে এই টপে যে 50 পিক্সেল। এবং সেকেন্ড যে ভ্যালুটি রয়েছে এটি হচ্ছে আপনার এই 20 পিক্সেল পাইলো হচ্ছে রাইটের টপে। এবং এই 70 পিক্সেল পাইলো হচ্ছে রাইটের বটমে। এবং এই 40 পিক্সেল পেলো হচ্ছে আপনার লেফটের বটমে। এই হচ্ছে বর্ডার রেডিয়াসের যে চারটি ভ্যালু। আপনারা যদি এইভাবে তুলে দিতে চান, ধরেন আমি মাঝখানেরটা এটা শূন্য রাখবো, তাহলে দেখেন এই হচ্ছে তিনটি ভ্যালুর কাজ। প্রথমটি হচ্ছে চারটি ভ্যালু এবং আমি যদি দুটি দিতে চাই তাহলে দেখেন এই হচ্ছে এই পাশে হচ্ছে লেফটে টপে পাইলো এবং এটি হচ্ছে রাইটে বটমে পেলো। এই হচ্ছে বর্ডার রেডিয়াস। তো আমরা বর্ডার রেডিয়াস দেখলাম, আমরা টেক্সট দেখলাম, আমরা কালার দেখলাম। এবং আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে আমরা ফন্ট দেখব। তো চলুন আমরা ফন্ট দেখি। আমরা যদি কোনো ফন্টকে, আচ্ছা আমরা এটি যেটি লিখলাম এটিকে
সেভ করতে হবে তো, তাই না? এটিকে সেভ করে নেই। আচ্ছা, এইখানেই সেভ করে নেই। এখন এটি কন্ট্রোল এস দিলে এটি সেভ হয়ে যাবে এবং রিফ্রেশ দিলে এটি যাওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ফন্ট দেখব। সেটিকে আমরা তুলে দিই। এটি ভালো দেখাচ্ছে না। আমরা এটি জাস্ট শেখার জন্য দেখছিলাম। এখন কন্ট্রোল এস দিলে দেখি এটিকে কি অবস্থা হয়। হ্যাঁ, শুধুমাত্র হ্যালো রয়েছে। আমরা এখানে টেক্সটটিকে আরও বাড়িয়ে দিতে পারি। যেমন ধরেন হ্যালো মাহমুদ, লিখলাম হাউ আর ইউ। আচ্ছা, হ্যালো মাহমুদ হাউ আর ইউ লিখে এখানে দিলাম হচ্ছে, ঠিক আছে। তো চলুন আমরা প্রথমে দেখি। আচ্ছা, এটিকেও আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি। যেমন হচ্ছে এটিকে ইন্সপেক্ট করলাম এবং এইখানে ধরেন লিখলাম হচ্ছে ফন্ট সাইজ। যদি আমরা ফন্ট সাইজ নামে একটি প্রপার্টি রয়েছে এবং এই প্রপার্টির ভ্যালু দিলাম হচ্ছে ধরেন 30 পিক্সেল। আমরা পিক্সেল আকারে দিতে পারি। এই হচ্ছে 30 পিক্সেল এবং দেখেন এটি কিন্তু ছোট হয়ে গেছে। আমি যদি এটিকে 50 পিক্সেল দিই তাহলে দেখেন এটি কিন্তু 50 পিক্সেল পেয়েছে। এই হচ্ছে পিক্সেল আকারে আমরা সাইজ দিতে পারি, ফন্ট সাইজ, এবং আমরা ইএম দিতে পারি। সেটি হচ্ছে ইএম। আমরা যদি এখানে লিখি যে 3EM, এ হচ্ছে 3EM। এরপরে আমরা দিতে পারি হচ্ছে REM একটি রয়েছে। আমি যদি এখানে 4 দিই REM তাহলে দেখেন এটি কিন্তু আরও বড়। আপনারা সবসময় পিকজেলি, আমি সবসময় পিকজেলি সাজেস্ট করবো, আপনারা সবসময় পিকজেলি দিবেন। পিকজেলি হচ্ছে পারফেক্ট। আমি যদি এখানে 50 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু ফন্টে 50 পিক্সেল আকারে আসলো। এই হচ্ছে ফন্ট সাইজের যে 3টি ভ্যালু রয়েছে, 3ভাবে দেওয়া যায়। একটি হচ্ছে পিক্সেল, একটি হচ্ছে ইএম এবং আরেকটি হচ্ছে REM। এরপর হচ্ছে ফন্ট স্টাইল নামে রয়েছে। আমি ধরেন এখানে লিখলাম যে ফন্ট স্টাইল নামে একটি প্রপার্টি রয়েছে, ফন্ট স্টাইল। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল আমরা কি দেখতে পারি? ফন্ট স্টাইল হচ্ছে একটি হচ্ছে নর্মাল। এ হচ্ছে নর্মাল। নর্মাল বাই ডিফল্ট সবসময় নর্মালই থাকে এবং এরপরে আমরা দিতে পারি হচ্ছে ইটালিক। যেমন আমি যদি এটিকে ইটালিক দিই তাহলে দেখেন আমাদের ফন্টটি কিন্তু ইটালিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এরপরে আরেকটি ভ্যালু রয়েছে, সেটি হচ্ছে আপনারা এটা হচ্ছে অবলিকিউ। এই হচ্ছে অবলিকিউ এবং এটি সেম, এবং ইটালিক এবং অবলিকিউ এটি সেম। আমি জানি না এটির পার্থক্য আসলে কোথায়, আপনারা দেখে নেবেন কোথায় পার্থক্য আসলে। অবলিকিউ এবং ইটালিক দেখেন এটির কোনো লাড়াচাড়া করে কিনা। আমি যদি এখানে ইটালিক দিই দেখি তো, ইটালিক সেম, কিন্তু ইটালিক এবং অবলিকিউ এটি কিন্তু সেম। এবং এরপরে রয়েছে হচ্ছে ফন্ট ফন্ট উইথ। আমরা যদি ফন্টের যদি করতে চাই, যে ধরেন এর ফন্ট ওয়েট দিতে চাই, যেমন ধরেন আমি এখানে লিখলাম যে ফন্ট উইথ। এর কিন্তু অনেকগুলো রয়েছে, আপনার ভ্যালু রয়েছে। যেমন হচ্ছে 100, 200, 300, 400। 400 সবসময় বাই ডিফল্ট থাকে। আপনারা যদি ফন্টকে যদি আরও চিকন করতে চান বা বোল্ড থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, যদি মোটা করতে চান বা লাইটার করতে চান, নর্মাল করতে চান, আমি ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে 500। তাহলে দেখেন এই হচ্ছে ফন্ট ওয়েট 100। আমি যদি এখানে দিই 500, এই হচ্ছে ফন্ট ওয়েট 500। আমি যদি এখানে বোল্ড দিয়ে দিই ডিরেক্ট বোল্ড, দেখেন এটি কিন্তু এখন বোল্ড হয়ে গেছে। বোল্ড, দেখেন এখন কিন্তু এটি বোল্ড হয়ে গেছে। আমি যদি এখানে 900 দিই, এর এর এটির হচ্ছে আমাদের প্রয়োজন হয় হচ্ছে নরমাল এবং বোল্ড এবং 400, 900 এই হচ্ছে আপনারা প্রয়োজন অনুসারে আমরা বোল্ড এইগুলো করে থাকি। আমি এখানে 900 দিয়ে দেখলাম কোনো তফাৎ হয় কিনা, এবং এটি হ্যাঁ 900-র 700-র উপরে যেগুলো রয়েছে সবগুলোকেই বোল্ড বলা হয়, বোল্ড ধরা হয় আর কি। এই হচ্ছে সাইজ, স্টাইল এবং ফন্ট ওয়েটের যেই আপনার প্রপার্টি এবং ভ্যালু রয়েছে। ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমরা যেই প্রপার্টিগুলি দেখেছি এবং ভ্যালু দেখেছি এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেব। আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।